শাহিনশা আজমিরের কামাল তার হাতায় হজরতের মাল, চাইতে জানলে হয় না কাঙ্গাল। আজ থেকে 1000 বছর পূর্বে রাজকন্যা চম্পাবতীর প্রেমে পড়ে গাজী তার ভাই কালুকে নিয়ে এসেছিলেন ছাপাইনগরে। তাদের অমর প্রেম কাহিনী আজও গল্প, সিনেমা, যাত্রাপালা ও পুঁথির মাধ্যমে মানুষের মনে জায়গা করে আছে। প্রাচীনকালে যাদের আধ্যাত্মিক ক্ষমতা বলে বাঘ হরিণ এক ঘাটে পানি খেত বলে লোকমুখে প্রচলিত আছে। জানাবো তাদের অমর প্রেম কাহিনী সম্পর্কে ও ঘুরে দেখাবো তাদের মাজার প্রাঙ্গণ। এইভাবে তো ওকে দেখাশুনো মিলন হয়ে যাওয়ার পরে তো গাজী বাবা তো পরে পাগল হয়ে যায় চম্পারে বিয়ে করার জন্য। আসসালামু আলাইকুম। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার 12 বাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আব্দুল্লাহ নোমান। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ঐতিহাসিক প্রেম কাহিনী গাজী কালু এবং চম্পাবতীর প্রেম সম্পর্কে এবং তাদের মাজার সম্পর্কে আজকে দেখানোর চেষ্টা করব। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার 12 বাজারের পূর্ব পাশে 1 কিলোমিটার দূরে বাদুরগাছা গ্রামে গাজী কালু ও চম্পাবতীর মাজার অবস্থিত। গাজী কালু ও চম্পাবতীর পরিচয় নিয়ে আছে নানা ধরনের কথা। জনশ্রুতিতে পাওয়া যায় বিরাটনগরের শাসক দরবেশ শাহ সিকান্দারের পুত্র গাজী। কালু সিকান্দারের পোষ্যপুত্র। কালু গাজীকে অত্যন্ত ভালোবাসতেন এবং সর্বত্র তাকে অনুসরণ করতেন। গাজীর সাথে ছাপাইনগরের সামন্ত রাজা রামচন্দ্র ওরফে মুকুট রাজার মেয়ে চম্পাবতীর দেখা হয়। গাজী ভুলে গেলেন তিনি মুসলমান, চম্পাবতীও ভুলে গেলেন তিনি হিন্দু রাজার মেয়ে। পুঁথিতে লেখা আছে, জ্বলিতেছে রূপ যেন লক্ষ কোটি শশী, হঠাৎ চম্পার রূপ নয়নে হেনিয়া, মূর্ছিত গাজী পড়িল ঢলিয়া। অর্থাৎ তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠল। তাদের মিলনের মাঝে দুর্ভিদ্ধ প্রাচীর হয়ে দাঁড়ালো সামাজিক ও ধর্মীয় বাধা। রাজা তার সেনাপতিকে হুকুম দিল গাজী ও কালুকে শায়েস্তা করার। ঘোর যুদ্ধে মুকুট রায়ের সেনাপতি দক্ষিণা রায় পরাজিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে গাজীর অনুসারী হয়ে যায়। গাজী কালু ও চম্পাবতীর মাজারের পাশেই দক্ষিণা রায়ের মাজার অবস্থিত। মুকুট রাজা ঝিনাইদহ, কোটচাঁদপুর, 12 বাজার পূর্ব এলাকা ও বেনাপোল অঞ্চলের সামন্ত রাজা ছিলেন। অন্যত্র তিনি রামচন্দ্র বা শ্রীরাম বলে পরিচিত। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কাশেম আলী। আপনি এখানে খাদেম নাকি? হ্যাঁ, এখন খাদেম এই দরবারে, গাজী কালু মা চম্পাবতীর দরবারে। উনি হলো মুকুট রাজার সেনাপতি। ইনি তো সাধন করতো দেয়া দানে পয়সা। উনি মুকুট রাজা, রাজা তার এমনি হয় না, সেনাপতির তো ধার ভাত থাকা লাগে। তা ওনাকে একটা মহিষ লাগতো নাস্তা করতে গেলে, উনি যে জোয়ান ছিল। কিন্তু বই পুস্তকে এনার নাম দক্ষিণারায় সব জায়গায় সব বইতেই আছে, মানে এক একটা পর্ব আছে, সেই বইতেই ওনার নাম কি বিষয় সব কিছু জানা যাবে। আর ইনি যুদ্ধে পরাজিত হয়ে গাজী বাবার কাছে মুসলমান হয়, তাই ইনার সমাধি এই জায়গায় হয়। এমনি তো মানুষ স্বাভাবিকভাবে যতটুকু থাকে, কিন্তু এই মাজারটা তো অনেক লম্বা, এটার কারণ কি? ইনি উঁচু লম্বা ছিল। যে লোক একটা মোষ একলা নাস্তা করতে লাগতো, একটা মোষ যদি একজনের নাস্তা করতে লাগে, আমার শোনা কথা যে 80 মণ চাল আর 80 মণ ডালির ভাত একলা খেত, তাহলে সে কত লম্বা ছিল, আর খেয়ে এগুলো কনে রাখতো। সেই হিসেবে তো মাজার দেখা যায় যে একেবারে ছোট, সেই হিসেবে মাজার দেখা যায় একেবারেই ছোট। এ তো বই পুস্তকে রয়েছে কবি। আমি তো কত বছর আগে এটা তো বলতে পারবো না। দেখা যাচ্ছে আমার দাদা মেনে গিয়েছে, আমার বাপ মেনে গিয়েছে, এইবার তারই পর্ব আমরা এসে দেখে যাচ্ছি। কিন্তু এক নিয়তে যদি কেউ আসে, নিয়তের ভিতরে কোনো গড়বিড় আর কোনো গিট থাকতে চলবে না। ফ্রেশ মনে আসলি তার মনে আসা, মনের বেদনা যে নিয়তেই আসুক না কেন পূরণ হবে। ওই যে যেরকম শাহিনশা আজমিরের কামাল তার হাতায় হজরতের মাল, চাইতে জানলে হয় না কাঙ্গাল। যদি আমি এখানে এসে এক নিয়তে এসে আমি আর এক দিকেই চলে গেলাম খাওয়ার জন্য, খাওয়া মানে বাস্তবে খাতে পারলাম না, চোখের নিশায় খেয়ে গেলাম, তাহলে কী হবে? ক্ষতি হবে। আমি যেই কাজে আইছি ওই কাজের জন্য সফল হইতে হবে।
আমরা তো চোখের নিশায় ধ্বংস হয়ে যাচ্ছি, সব চোখের এই নিশায় পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু চোখের নেশাটা বন্ধ করতে পারলে পরে মনের নেশাটা বন্ধ হবে। আর ওর জন্যই মালিকের দরবারে পানা করতে হয়। এইবার এই যে গাছের যে পলিথিনগুলো বান্ধা দেখা যাচ্ছে, এই পলিথিনগুলো আল্লাহ মালিক, বাবা গাজী, বাবা কালু, মা চম্পা, দাদিমা, রানীমা, তাদের নামের গুণে তারা মহামানুষ। আমাদের আপদ বিপদ বালা মুসিবত যাতে মাফ হয়ে যায়। আর যদি মনে করেন যে অনেক লোক অনেক টাকা পয়সা খরচ করেছে, একটা সন্তান পাচ্ছে না, তা আশা করি এই দরবারে ঘুরে গেলি, এই দরবারে কিছু নিয়ম কারণ আছে, ওগুলো জানলে বললি মালিক তাদের সন্তান দিতে পারে। এই দিঘিটা কি? এই দিঘিটা হলো ওই যে জঙ্গলটা দেখছেন না, ওই জঙ্গলটা হলো মটুক রাজার বাড়ি। মা চম্পাপতি ওই জায়গায় থাকতো, চারিপাশে জলকাট, মাঝখানে বাড়ি। বাপের মুখে গল্প শোনা দু এক করলে, কিন্তু কি এরা তো গলার হার বদল হয়। এ তো মেলা খায়নি, অত দূরটা হয়তো ভুলো যাচ্ছি। আপনি জানেন কি কি সেটা একটু বলেন। মনে করেন যে ওই রাজার মেয়ে শুয়ে রয়েছে ঘরে, আর পৌরীরা দেখে যে এই ছেলের সঙ্গে কোন, এই মেয়ের সঙ্গে কোন ছেলে এনে দেওয়া যাবে। ও তো রাজা, আর এও 6 সেকেন্ডার বাচ্চা, ও রাজার ছেলে। এইভাবে তো ওকে দেখাশুনো মিলন হয়ে যাওয়ার পরে তো গাজী বাবা তো পরে পাগল হয়ে যায় চম্পারে বিয়ে করার জন্য। এখন কালু বাবার সঙ্গে বায়না করে, তারপরে তো ওরা যুদ্ধই লাগলো। স্বেচ্ছায় কেউ দিতে হবে একটা জিনিস, ওই যুদ্ধে পরাজিত হয়ে তারপরে দক্ষিণারায় গাজী বাবার হাতের ওই আশায় যখন আঘাত হইল, 3 দিন ছিল বেহুশি। যেটা আমার শোনা কথা সেটাই বলছি। কিন্তু এর মধ্যে যদি কিছু ভুল হয় তাহলে তো আমার ক্ষতি হবে। এনাদের কথা 16 আনা না জেনে শুনে কেউ যদি কোনো কাজে লাভে, তাহলে কিন্তু তার ভুল হবে। আর যদি একবারই যে আল্লাহ মালিক, তারা মহামানুষ, তাদের নামের উসিলায় আল্লাহ যেন আমার এই আশা পূরণ করে। আমি যে আপনার সামনে রয়েছি, আমি ছিলাম প্রতিবন্ধী, আমারও পুঁতে রাখতো মাটি সমান আমার বাপ মা, মাজা সমান। কেন তা আমি বলতে পারবো না। আমার ছোটোবেলায় নিয়ে গেলো গাছ থেকে রস খাওয়ানো জানি, খাজুরের রস। ওই খাজুর গাছের গোড়ায় বাতাসে পড়ে গেছি, ওই পড়ে গেছি যে ওই পড়ে গেছি, আর যে পালি ফেলে থবে ওই রকম পড়ে থাকতো। কিন্তু আমি বলতে পারি বাবা কালোই আমার ভালো পেয়েছে, এর কোনো নেই কোনো ভুল। ওনারা বহুরূপী, ওনার একটা মানত ছিল। মানে শাড়িটা পরানোর মূল কারণটা কি? ওনার যে মানত ছিল তার সেই আশা পূরণ হয়ে গিয়েছে, তাই ওই শাড়ি দিয়ে গিয়েছে। কেউ দেখা যাচ্ছে ছাগল মানছে, কেউ মুরগি মানছে। এই দরবারে গরু চলে না, এই দরবারে কোনো গরু চলে না। চাল ডাল এসব মানত করে। গরুর চলে না কেন তা ওই পর্যন্ত আমি বলতে পারবো না কেন চলে না। বাবা খানদানের ওখানে চলে। এবার এই শাড়িটা আবার খুলবে কবে? কালকে খুলবো, 3 দিন থাকবে শাড়িটা পরানো। মনে করেন যে সকালে পরানো হইলো কালকে, পরশু দিন সকালবেলা আবার ওই গাছটা খোলা হবে ওই শাড়িটা। এর মধ্যে যদি ওই শাড়ির উপযুক্ত কেউ হয়ে আসে তাহলে সে পাবে। রাজার 4টি বাড়ি ছিল। ঝিনাইদার বাড়িবাথান, বারোবাজার ছাপাইনগর, যা এখন বাদুরগাছা নামে পরিচিত, কোটচাঁদপুরের জয়দিয়া বাওরের বলরামনগর ও বেনাপোলের কাগজপুর। মুকুট রাজা বা রাজা রামচন্দ্র গাজীর অনুসারী বাহিনীর কাছে পরাজিত হয়ে চম্পাবতীকে নিয়ে তার প্রধান বাড়ি ঝিনাইদার বাড়িবাথানে চলে আসেন। গাজীও তাকে অনুসরণ করেন। ঝিনাইদায় গিয়ে গাজী রাজা সেনাপতি গয়েশ রায়ের পুকুর পাড়ে বাদামতলিতে ছাইনি ফেলেন। এরপর রাজা চলে যান জয়দিয়া বাওরের বাড়িতে। জয়দিয়া বাওর একসময় ভৈরব নদের অংশ ছিল। বাওরের পূর্ব পাশ ছিল রাজার বাড়ি। বাড়ি থেকে 2 কিলোমিটার পূর্বে বলহার বাওর, যা একসময় কপোতক্ষ নদের অংশ ছিল। 2 বাওর তথা 2 নদীর মধ্যস্থলে অবস্থিত এই রাজবাড়ির গুরুত্ব অপরিসীম। দক্ষিণ পাশের বাওরের কুল ঘেঁষে
তমাল গাছের নিচে আজও গাজীর দরগা বিদ্যমান। হয়তো প্রেমের টানে গাজী এখানেও ছুটে এসেছিলেন সঙ্গী কালুকে নিয়ে। অবশেষে গাজী অনুসারীদের নিয়ে বহু খণ্ডযুদ্ধের পর রাজা রামচন্দ্রের কাছ থেকে চম্পাবতীকে উদ্ধার করে বারোবাজার ফিরে এসেছিলেন। কিন্তু গাজীর পিতা শাহ সিকান্দার বিষয়টি মেনে নেননি। মুকুট রাজা শাহ সিকান্দারের প্রতিবেশী। হিন্দু সমাজের অসন্তুষ্টির কারণে তিনি গাজীকে বাড়িতে উঠতে দেননি। বাধ্য হয়ে গাজী দরবেশ বেশে চম্পাবতীকে নিয়ে সুন্দরবনে বেরিয়ে পড়লেন। সঙ্গী হলো কালু ও দক্ষিণা রায়। সুন্দরবনের বাদাবন বেশি দূরে ছিল না। নাভারণ, বেনাপোল, সাতক্ষীরা, বনগাঁ বাদাবন অঞ্চল ছিল। অসীম সাহসী গাজী আস্তানা গাড়লেন সুন্দরবনে। গরিব কাঠুরিয়া তার ভক্ত হলো। আজও সুন্দরবনের জেলেরা গাজী কালুর নাম শ্রদ্ধা ভরে স্মরণ করে এবং তাদের বিশ্বাস সুন্দরবনের বিপদ আপদ থেকে তার উসিলায় রক্ষা পান। গাজী কালু ও চম্পাবতীর মাজারে হিন্দু মুসলিম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ মানত করে। শ্রীরাম রাজার দিঘির দক্ষিণ পাশে 3টি পাশাপাশি কবরের অবস্থান। মাঝখানে বড় কবরটি গাজীর, পশ্চিম পাশে কালুর এবং পূর্ব পাশের ছোট কবরটি চম্পাবতীর বলে পরিচিত। মাজারের পাশেই একটি প্রাচীন বটগাছ আছে। এই বটগাছের শিকড়ে বিভিন্ন ধরনের পলিথিন বেঁধে রাখে মানুষ তাদের মনের আশা পূরণের জন্য। ওনারা ছিলেন বাচ্চা সেকেন্ডারের সন্তান গাজী। ওনারা এই মানে ওখান থেকে বাচ্চাই না করে পালায় চলে আসে, এসে বিভিন্ন জায়গায় ঘুরে তারপরে মুটুক রাজার সাথে যুদ্ধ করে ওনার পরাজয় করে ওনার মেয়ে চম্পাবতীকে বিয়ে করে এখানে ইসলামের বিভিন্ন জায়গায় ঘুরে গাড়ি ইসলামের দাওয়াত দেয়। 1300 শতাব্দীর ঘটনা, 13 শতাব্দীর পরে আসে, তাহলে অনেক 500-700 বছর হয়ে যাচ্ছে। ওরস হয়, বড় ওরস হয় ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবার এবং একটু ছোটো ওরস হয় ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার। 2টা ওরস হয়, কিন্তু ফাল্গুন মাসেটা খুব বড় আকারে হাজার হাজার মানুষ এখানে হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।